ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা কোষ ও এর গঠন চ্যাপ্টারের 5 নম্বর যে টপিকটা এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টেম সেল। তো এখানে যেহেতু সেল শব্দটা আছে, এটা দেখেই বুঝছো যে এটা এক ধরনের কোষ। সেল শব্দের অর্থ হচ্ছে কোষ, অর্থাৎ স্টেম সেল এক ধরনের কোষ। তো বলা হচ্ছে যে দেখো, আমরা সবাই জানি একটি মাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটা বিশাল দেহের পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। তাহলে কে বিভাজিত হয়? একটা মাত্র জাইগোট কোষ। এখন আমাদের অনেকেরই জানার ইচ্ছা যে জাইগোটটা কি আসলে। তো দেখো যে পিতার শুক্রাণু যেটা হ্যাপ্লয়েড এবং মাতার ডিম্বাণু এটাও হ্যাপ্লয়েড, এরা মিলিত হয়ে যেই কোষটা গঠন করে সেটাকে বলা হয় জাইগোট। অর্থাৎ জাইগোট কোষটা কিসের সমন্বয়? এটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর সমন্বয়। এবং জাইগোট কেমন? এটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। এটা মনে রাখলাম, ঠিক আছে? জাইগোট হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। এখন এই জাইগোট কোষে বারবার বিভাজন হয় এবং একটা সময়ে একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয়। তো খেয়াল করো, এরপরে বলা হচ্ছে ওই কোষ থেকে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার ইত্যাদি অঙ্গ তৈরি হয়। জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 19 শতকে নাম দেওয়া হয় স্টেম সেল। তাহলে দেখো, স্টেম সেল কি জিনিস? জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলা। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলাকে কি বলা হয়? স্টেম সেল। এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই ভ্রূণ কোষগুলা থেকেই সৃষ্টি হয়েছে। এবার আমরা চলে আসি, দেখো স্টেম সেলের দুটি গুণের বা বৈশিষ্ট্যের কারণে, কয়টি গুণের? দুইটি গুণের বা বৈশিষ্ট্যের কারণে গবেষকগণ ওই কোষ নিয়ে মাথা ঘামান। নাম্বার 1, বারবার অসংখ্যবার বিভাজিত হতে পারার ক্ষমতা। তাহলে দেখো, স্টেম সেল যেটা হচ্ছে জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলা, তো এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বারবার অসংখ্যবার বিভাজিত হতে পারে। এর ফলে দেহের কোনো হারানো বা ক্ষতিগ্রস্ত কোষ পুনঃপ্রবর্তিত হতে পারে। নাম্বার 2, স্টেম কোষগুলা পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, পুরোপুরি ডিফারেন্সিয়েটেড বা পার্থক্যমণ্ডিত নয়। এরা বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হয়ে বিভিন্ন প্রকার সেল, টিস্যু তৈরি করতে পারে। তাহলে দেখো, এই দুইটা বৈশিষ্ট্যই হচ্ছে স্টেম সেলের বিশেষ বৈশিষ্ট্য। এরপরে দেখো, এইখানে আর যে ইনফরমেশন গুলো আছে এগুলা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি কি বলা হচ্ছে যে ভ্রূণের স্টেম সেল নতুন টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। হার্ট, কিডনি প্রভৃতি অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে। ভবিষ্যতে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করে দিতে পারে। এর জন্য গরু, ছাগল তথা পশু পালনের দরকার হবে না। এরপরে খেয়াল করো, বোন ম্যারো। বোন ম্যারো শব্দের অর্থ কি? বোন শব্দের অর্থ হচ্ছে অস্থি। তাহলে বোন ম্যারো এটা মানে হলো অস্থি মজ্জা। বোন ম্যারো শব্দের অর্থ কি? অস্থি মজ্জা। স্কিন, স্কিন অর্থ কি? স্কিন হচ্ছে ত্বক। আর লিভার মানে কি? লিভার মানে হচ্ছে যকৃৎ। ঠিক আছে? আচ্ছা, তাহলে অস্থি মজ্জা, ত্বক এবং লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে, যার ফলে এদের রিজেনারেশন মানে পুনরায় উৎপত্তি ও রিপেয়ার বা মেরামত এর প্রচুর শক্তি ও সম্ভাবনা থাকে। তবে ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক, তারপর হচ্ছে কিডনি, বৃক্ক এবং হচ্ছে হার্ট অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড। তাহলে দেখো, মস্তিষ্ক, তারপর হচ্ছে কি বৃক্ক এবং হচ্ছে হৃৎপিণ্ড, এইসব অঙ্গের স্টেম সেল খুব কমই রিপেয়ার করতে পারে।
তাহলে খুব কম রিপেয়ার করতে পারে কোনটা? ব্রেইন, কিডনি এবং হার্টের স্টেম সেল। তো এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা এটা সহজে কিভাবে মনে রাখতে পারি, এটা আমরা এভাবে মনে রাখবো, ব্রকেন হার্ট, ব্রকেন হার্ট মানে হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে দেখো হার্ট, হার্ট তো হার্ট, আর ব্রকেন বি আর এটা থেকে হচ্ছে ব্রেইন, বি আর থেকে কে ব্রেইন, আর কে এটাতে হচ্ছে কিডনি। ঠিক আছে, এভাবে মনে রাখবা। আর কে থেকে আরেকটা মনে রাখবা কম, যে কম রিপেয়ার করতে পারে। তাহলে কম রিপেয়ার করতে পারে কোনটা? ব্রকেন হার্ট, ব্রেইন, কিডনি এবং হার্টের স্টেম সেল। এবার আমরা চলে আসবো দেখো পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা হচ্ছে কোষ পরিমাপের বিভিন্ন একক। অধিকাংশ উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায় না, এদের দেখার জন্য বিভিন্ন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। সাধারণত কোষ এবং কোষের উপাংশগুলা পরিমাপের জন্য যেই এককটি ব্যবহার করা হয় তা হচ্ছে মাইক্রোমিটার। তাহলে কোন এককটা বেশি ব্যবহার করা হয়? মাইক্রোমিটার বা হচ্ছে মাইক্রন এবং হচ্ছে ন্যানোমিটার। তাহলে এই দুইটা, ঠিক আছে? তো তোমরা এটা অবশ্যই ফিজিক্সে পড়ছো যে 1 মাইক্রোমিটার এটা ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার, আর 1 ন্যানোমিটার এটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আছে? আচ্ছা, তো এখন নিচে কোষ পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন একক এবং এদের ব্যবহার দেওয়া হলো। তাহলে দেখো আমরা কি কি একক ব্যবহার করব। একটা হচ্ছে সেন্টিমিটার। তো মনে রাখবা 1 সেন্টিমিটারে হচ্ছে 0.4 ইঞ্চি। আর খালি চোখে দেখা যায় যেমন ডিম এমন কোষ, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা সেন্টিমিটার ইউনিটটা ইউজ করব। এরপরে চলে আসি দেখো মিলিমিটার। এই এককটা কখন ইউজ করব? খালি চোখে দৃশ্যমান তবে অণুবীক্ষণ যন্ত্রে পরিষ্কারভাবে দেখা যায় এমন কোষ। মাইক্রোমিটার বা হচ্ছে মাইক্রন, আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় তেমন বেশিরভাগ কোষ এবং উপাংশ সমূহ, তাদের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোমিটার ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে কোন অণুবীক্ষণ যন্ত্র? আলোক অণুবীক্ষণ যন্ত্র। আর উপরেরটা কিন্তু শুধু অণুবীক্ষণ যন্ত্র। আর এর পরের যেটা, পরের যে দুটা সেগুলো দেখো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবা, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি দেখো এই যে সম্পর্কটা অ্যাংস্ট্রমের সাথে ন্যানোমিটারের বলো বা হচ্ছে মিলিমিটারের বলো, এইটা একটু খুব গুরুত্বপূর্ণ। এটা খুব তুমি ভালোভাবে খেয়াল রাখবা। তাহলে দেখো 1 ন্যানোমিটার এটাতে হয় হচ্ছে 0.001 মাইক্রোমিটার। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কোষ উপাংশ সমূহ পরিমাপ করতে আমরা এই এককটা ইউজ করব। আর অ্যাংস্ট্রম এককটা ইউজ করব ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এক্স-রে প্রক্রিয়ায়। দেখো এখানে কিন্তু আরো একটু এক্সটেনশন আছে, এক্স-রে প্রক্রিয়ায় দেখা যায় এমন কোষ উপাংশ সমূহ। তাহলে এখানে আছে অ্যাংস্ট্রম আর এখানে আছে এক্স-রে। তাহলে এই যে দুইটা শব্দের মধ্যে মিল আছে, আমরা এটা এভাবে মনে রাখতে পারি। এরপরে আমরা চলে আসবো হচ্ছে দেখো কোষের আয়তন। কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নাই, অধিকাংশ কোষই হচ্ছে আণুবীক্ষণিক। মানে এদেরকে তুমি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাবা না, এরা এতটাই ছোট। তবে সব থেকে ছোট কোষ দেখো এটা হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা হলো সবচেয়ে ছোট কোষ, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যেটার ব্যাস মাত্র হচ্ছে 0.1 মাইক্রোমিটার। তাহলে সবথেকে ছোট কোষ কোনটা? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এবং এটার অপর নাম দেখো পিপিএলও। পিপিএলও তে কি হয়? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। পিপিএলও তে কি হয়? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর সবথেকে বড় কোষ যেটা, সেটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, যেটা আমরা আগেই জানি। এরপরে আমরা যদি চলে আসি
এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। দেখো এই কথাবার্তাগুলো একটু ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে এককোষী মানে হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে গঠিত, আর সব থেকে বড় উদ্ভিদ কোষ সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। এখানে কিন্তু দেখো প্রাণী কোষ বলে নাই, ঠিক আছে, উদ্ভিদ কোষ। আবার কি সেটা বহুকোষী না, সেটা এককোষী, অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। আর বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক গাছের তন্তুকোষ। তো র্যামির যে বায়োলজিক্যাল নেমটা দেখো বোহেমেরিয়া নিভিয়া। তো এটা একটু খেয়াল রাখবা। এটার তন্তুকোষ এটা হচ্ছে দীর্ঘকোষ, যদি আমি বহুকোষী উদ্ভিদ কোষের মধ্যে চলে আসি। আর মানব দেহের সবথেকে লম্বা কোষ এটা হচ্ছে নিউরন। এটা আমরা জানি যে মানব দেহের সবচেয়ে লম্বা কোষকে নিউরন বা হচ্ছে স্নায়ু কোষ, এবং এটা 1.37 মিটার লম্বা এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। কোথা থেকে? স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। দেহের একটা সাধারণ কোষের আকার এটা প্রায় হচ্ছে 10 মাইক্রোমিটার এবং ওজন হলো 1 ন্যানোগ্রাম। এটা মনে রাখবা, দেহের একটা সাধারণ কোষের আকার প্রায় কত? 10 মাইক্রোমিটার আর ওজন কত? 1 ন্যানোগ্রাম। মানব দেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমাদের রক্তের উপাদান হচ্ছে মেইনলি দুইটা, রক্তকোষ এবং রক্তকণিকা। তো রক্তকণিকাকে আমরা তিন ভাগে ভাগ করি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো যদি পরীক্ষায় আসে যে মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটা, তাহলে অ্যান্সার হবে অনুচক্রিকা। তবে এখানে আরেকটা ব্যাপার, যদি তোমাকে বলে যে সব থেকে ছোট কোষ কোনটা, দেখো এখানে কিন্তু মানব দেহ এই টার্মটা ইউজ করা হয় না, অর্থাৎ জীব জগতের সবচেয়ে ছোট কোষ কোনটা, তাইলে হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। আর যদি বলা হয় মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটা, তাহলে অ্যান্সার হবে অনুচক্রিকা। তো ভাইয়া আপুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে বোটানির 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কোষের গঠন, এই চ্যাপ্টারের টপিক ওয়াইজ আলোচনা করতেছি। তো তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে বা জুনিয়রদের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবা, যাতে তারাও উপকৃত হয়। তোমাদের সামনে শীঘ্রই হাজির হব নতুন টপিক নিয়ে।